where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। তো ক্লাস এখনও চলছে অনলাইন, এই কারণে মালদা জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, কারণ ছাত্রছাত্রী এতে কিছু উপকৃত হচ্ছে, কিছু না হলেও। তো আমরা এর আগে গ্রাফ সম্বন্ধে পড়েছিলাম, একমাত্রিক গতির গ্রাফ এবং ক্যালকুলাস সম্বন্ধে ধারণা দেওয়া আছে। তো আজকে কিছু অঙ্ক বা কিছু সমস্যা কিভাবে করা যাবে তার একটা উপায় বলে দিই, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমরা দেখেছি যে সরণ সময়ের উপর নির্ভর করে, যে সরণের সম্পর্কগুলো দেওয়া থাকবে এরকম। তো ধরো একটা প্রশ্ন লিখে দিচ্ছি আমি, যে একটি কণার সরণ নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। নিম্নলিখিতভাবে প্রকাশিত হয়। প্রকাশিত S ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 4। তাহলে একটি কণার সরণ নিম্নলিখিতভাবে প্রকাশিত হয়, S ইকুয়াল টু সরণ। তো এরকম যদি সম্পর্ক দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এই সম্পর্কটাতে S মানে সরণকে বোঝাচ্ছে, অতিক্রান্ত দূরত্ব নয়। তো এখানে এভাবে প্রকাশিত হলো। এখন প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, যে 1 সেকেন্ড সময়ে কণার সরণ বেগ ও ত্বরণ কত। এটা দেওয়া আছে মিটারে, আর সময়টা হচ্ছে সেকেন্ডে। মানে এটা মিটারে দেওয়া আছে, সময়টা হবে সেকেন্ডে। তো 1 সেকেন্ড সময়ে কণার সরণ বেগ ও ত্বরণ কত, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, কণার প্রাথমিক বেগ কত। কণাটার প্রাথমিক বেগ কত। 3 নম্বর, কণাটির বেগ সময় লেখচিত্র আঁকো। এই 3টা প্রশ্ন থাকলো। তো এটা আমি বলেছি যে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটাতে S বলতে সরণকে বোঝাচ্ছে, অবশ্যই এটা দূরত্বকে বোঝায় না। অনেকে ধারণা করতে পারে যে একমাত্রিক গতি মানে হচ্ছে একটা সরলরেখা বরাবর, ফলে দূরত্ব যা হবে সরণও তাই হবে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা তা না। সরণ আর দূরত্ব সমান হবে না সব সময়, কিছু কিছু সময় হতে পারে। তো 1 সেকেন্ড সময়ে কণার সরণ বলেছে, তাহলে যেহেতু এটা সরণের সম্পর্ক, সরাসরি টি এর জায়গায় যদি 1 সেকেন্ড বসাই তাহলে
উত্তর চলে আসবে। 1 সেকেন্ড সময়ে কণার সরণ কত? তাহলে এই সম্পর্কে টি এর জায়গায় 1 বসাবো, তাহলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে সরণ। তা আমরা বসিয়ে দেখি। তাহলে এস ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 4, এখানে টি ইকুয়াল টু 1 বসাবো, বসিয়ে পাচ্ছি এস ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4, মানে 11 4 5 থেকে 2 বাদ 3, তার মানে এস ইকুয়াল টু সরণ হবে 3 মিটার। সরণটা 3 মিটার। এবার বেগ বলেছে, এখানে বেগ বলেছে 1 সেকেন্ড সময়ে যে বেগটা বলেছে, তার মানে নিশ্চয় কোনো নির্দিষ্ট সময়ের বেগকে তাৎক্ষণিক বেগ বলে। তাহলে এখানে তাৎক্ষণিক বেগ বের করতে বলেছে। তাহলে তাৎক্ষণিক বেগ কত হবে? আমরা তাৎক্ষণিক বেগ ভি সমান জানি ডিএস বাই ডিটি, এটা জানি। তাহলে ডি অফ ডিটি আর এস মানে তো হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 4, এটা। তাহলে এটা করলে আমরা পেয়ে যাব, আগে সূত্র শিখিয়ে দিয়েছি। তাহলে হবে 2t মাইনাস 2, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তো এটা যদি তাৎক্ষণিক বেগ হয়, ভি ইকুয়াল টু 2t মাইনাস টি, তো এটা সময়ের উপর নির্ভর করছে। তাহলে এই জায়গায় টি এর মান যদি 1 বসাই, 1 সেকেন্ড সময় মানে টি এর মান 1 ভি এর সম্পর্কে, কারণ ভি ইকুয়াল টু হলো টিটি মাইনাস 1। তাহলে টি ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, তাহলে অবভিয়াসলি ভি ইকুয়াল টু হবে 0, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে কণার বেগ 0, মানে ঠিক 1 সেকেন্ড পরে ওর বেগ 0 হয়ে যাবে। এখন যদি এখানে বলেছে ওর ত্বরণ কত, তাহলে ত্বরণটা বের করব কিভাবে? ত্বরণ এ সমান আমরা জানি ডিভি বাই ডিটি, তার মানে ডি অফ ডিটি 2t মাইনাস 2, এটা করলে দাঁড়াবে 2। তো যেহেতু ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, তার মানে এটা সময়ের উপর নির্ভর করছে না। সময়ের উপর যদি নির্ভর না করে, তাহলে যে কোনো সময়ে সব সময় ওর ত্বরণ 2, তার মানে 1 সেকেন্ড সময় পরেও ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে আশা করি এটা বোঝা গেল যে 1 সেকেন্ড সময়ে কণার সরণ, বেগ ও ত্বরণ কত আমরা পেয়ে গেলাম। এখন বলেছে 2 নম্বর প্রশ্নে কণার প্রাথমিক বেগ কত? এটা তো তাৎক্ষণিক বেগ, তাহলে প্রাথমিক বেগ কত হবে? আমরা জানি প্রাথমিক বেগ কাকে বলি আমরা, যখন কোনো যাত্রা শুরু হয়, যখন যাত্রা শুরু আগেও হতে পারে, যেখান থেকে আমরা সময় গণনা শুরু করছি, তখন সেই সময়ে যে বেগ হয় তাকে প্রাথমিক বেগ বলা হয়। মানে 0 সময়ের বেগকে প্রাথমিক বেগ বলা হয়, কারণ সময় গণনা তো আমরা 0 থেকে শুরু করব। তাহলে 0 সময়ের বেগকে প্রাথমিক বেগ বলা হয়। অর্থাৎ বেগের সমীকরণে যদি টি ইকুয়াল টু 0 বসানো যায়, তাহলে যেটা আসবে সেটা প্রাথমিক বেগ। আর প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে লিখি, তাহলে প্রাথমিক বেগ ইউ সমান দাঁড়াবে, এই সম্পর্কটাতে টি এর মান 0 বসাতে হবে, তাহলে আসছে -2, অর্থাৎ এই প্রাথমিক বেগ হবে -2 মিটার পার সেকেন্ড। ওর প্রাথমিক বেগ পেয়ে গেলাম আমরা। এখন বলছে কণাটির বেগ সময় লেখচিত্র আঁকো। তাহলে বেগ সময় লেখচিত্র যদি আঁকি, তাহলে বেগকে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর প্লট করব, আর সময়কে এক্স অক্ষ বরাবর। এটা টি, এটা ভি। তো ভি ইকুয়াল টু এটা 2t মাইনাস 2, এটা আমরা প্লট করতে হবে। তো এটা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি
mx প্লাস সি এর সঙ্গে তুলনা করব। তাহলে দেখা যাচ্ছে এখানে m মানে হচ্ছে 2 আর c মানে হচ্ছে -2, অর্থাৎ c হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। তাহলে v অক্ষের ছেদিতাংশ, এটা v অক্ষকে ছেদ করবে, তো -2 আছে, তাহলে এটা -v, এটা +v, এটা মূল বিন্দু, এদিকটা +v, এটা -v, তাহলে এই -vতে ছেদ করেছে, মানে এটা এরকম হবে, আর এটা হচ্ছে পজিটিভ m, তার মানে লেখচিত্রটা এরকম হবে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এরকম লেখচিত্র আমরা পাবো। তো আশা করি এটা বুঝতে পারছো যে এটা কত হবে, যেখানে ছেদ করেছে টি অক্ষকে, এটা 1 হবে, কারণ আমরা দেখছি t1 হলে v0 হয়ে যায়, এখানে v0, তাহলে এটা 1 হবে, এই কোঅর্ডিনেটটা 1 হবে, এটা 1 সেকেন্ড, এটা 2, এটা 1 হবে। তো এটা হচ্ছে কণাটির বেগ সময় লেখচিত্র। যদি এটা বলতো যে কণাটির এইটা দিয়ে দিল আর বললো যে কণাটির ত্বরণ সময় লেখচিত্র কত, তো ত্বরণ সময় লেখচিত্র কত হবে, কারণ দেখলাম আমরা বের করে যে a = 2 হচ্ছে, মানে এ কনস্ট্যান্ট সর্বদা, তাহলে ত্বরণ সময় লেখচিত্র এরকম হবে, এটা যদি t হয়, এটা যদি a হয়, তাহলে এরকম হবে ত্বরণ সময় লেখচিত্র, মানে এখান থেকে আমরা বেগ সময় লেখচিত্র পাচ্ছি এবং ত্বরণ সময় লেখচিত্র পাবো এরকম, যেহেতু a = 2 কনস্ট্যান্ট। তো এখানে আরেকটা জিনিস বলা ভালো, অঙ্কটা দেওয়া আছে, যদি 4 নম্বর এরকম থাকতো, 4 নম্বর প্রশ্নে যদি এটা থাকতো যে 4 সেকেন্ড সময়ে কণার 4 সেকেন্ড সময় কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এরকম যদি প্রশ্ন থাকতো, 4 সেকেন্ড সময়ে কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে 1 সেকেন্ড সময় যখন কণার সরণ বের করতে বলেছিল তখন টি এর মান 1 বসিয়েছিলাম, তাহলে কি 4 সেকেন্ড সময় কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে কি টি এর মান 4 বসাবো? কিন্তু আমি বলেছি যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান নয়, ফলে টি এর মান 4 বসালে আমরা উত্তর পাবো না, কারণ টি এর মান যদি 4 বসাই আমরা, আচ্ছা 4 সেকেন্ড বললাম আমরা, তো কণা এটা 2 সেকেন্ড মনে করো, 4 হলেও হবে 2 হলেও হবে, 2 করছি, 2 সেকেন্ড সময়ে কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তো যদি 2 বসাই তাহলে এখানে 2 দুগুণে কত হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 4 - 4 কেটে যায়, তাহলে 4 মিটার হচ্ছে। 2 সেকেন্ড সময় সরণ হচ্ছে 4 মিটার, তো আমরা দেখব 2 সেকেন্ড সময় দূরত্ব 4 মিটার হচ্ছে কিনা। তাহলে দূরত্ব যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো একটা সূত্র আমরা ব্যবহার করব, আমরা মুছে দিচ্ছি, তোমরা মনে রাখবে। 2 সেকেন্ড সময়ে দূরত্বটা কিভাবে বের করব আমরা, তাহলে কারণ 2 এর মান বসালে, টি এর মান 2 বসালে তো এটা সরণ পাচ্ছি আমরা, দূরত্ব কিভাবে পাবো? দেখো দূরত্বকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা মনে রাখো, এটা নিটেও আসতে পারে, বিভিন্ন জয়েন্ট, মেইন, যেই অ্যাডভান্স, এগুলো তো আসতে পারে। তো এটা এভাবে আমরা করব, এটা হচ্ছে u²/2a প্লাস ½ a t - t0 তার হোল স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব আমরা, যেখানে টি হচ্ছে প্রদত্ত সময়, যে সময়টা বার করতে বলেছে প্রদত্ত সময়, আর t0 হচ্ছে
যে সময়ে কণার বেগ 0, যে সময়ে কণার বেগ 0 সেটা হচ্ছে t0। ইউ হচ্ছে প্রাথমিক বেগ আর এ হচ্ছে ত্বরণ। তাহলে দেখো দূরত্ব বের করতে গেলে এই 4টা জিনিস, এটা তো দেওয়া আছে, t0 বের করতে হবে, ইউ বের করতে হবে, এ, তাহলে আমরা দূরত্ব পাবো। এখন t0 কি করে বার করব? যে সময়ে কণার বেগ 0। তাহলে ভি এর সমীকরণটা এখান থেকে বের করতে হবে, কারণ প্রদত্ত সরণের সমীকরণ আছে এটা, আর বের করতে বলেছে 2 সেকেন্ড সময়, মানে টি এর মান দেওয়া আছে 2, টি এর মান 2 সেকেন্ড দেওয়া আছে। তাহলে t0 আমাকে বের করতে হবে কোন সময় কণার বেগ 0। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি বেগের সমীকরণ পাবো, কারণ বেগ v = হচ্ছে ds/dt। এটা ds/dt আগে আমরা বের করে দেখেছি 2t - 2। তাহলে কোন সময় কণার বেগ 0 হবে? কারণ এটা যখন 0 হবে তখন কণার বেগ 0। তাহলে 2t0, তাহলে 2t - 2 = 0, ফলে t পাচ্ছি 1 সেকেন্ড। তার মানে t0টা পেয়ে গেলাম 1 সেকেন্ড, 1 সেকেন্ড, কারণ 1 সেকেন্ড সময় কণার বেগ 0। তাহলে t0 পেয়ে গেলাম 1 সেকেন্ড। এখন ইউ পাচ্ছি প্রাথমিক বেগ। এই সম্পর্কটাতে যদি আমি t = 0 বসাই তাহলে ইউ কত পাবো? -2। তাহলে ইউ পেয়ে যাচ্ছি -2 মিটার পার সেকেন্ড। আর এটাকে এ মানে হচ্ছে dv/dt, এটাকে আরেকবার যদি অবকলন করি তাহলে এটা কত পাচ্ছি আমরা? 2। তার মানে এ পাচ্ছি আমরা 2। আর টি আমরা কত পেয়েছি? প্রশ্নে বলেছে টি প্রদত্ত সময় কত? 2 সেকেন্ড সময় বের করতে বলেছে। তাহলে টি = হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই মানগুলো যদি এখানে প্রতিস্থাপন করি তাহলে ডি এর মানটা আমরা পেয়ে যাব। এই জিনিসগুলো করতে হবে, করতে বেশি টাইম লাগবে না। এখন কথা হচ্ছে এইগুলা হয়ে গেলে শর্ত হচ্ছে একটা, যদি t0 প্রদত্ত সময় যদি t > t0 হয় তাহলে এই সম্পর্কটা ইউজ করতে হবে। তাহলে এই সম্পর্কটা যদি, তাহলে এটা ইউজ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? টিটা 1-এর থেকে বড় আছে, t > t0 হতে হবে, তাহলে এই সম্পর্কটা ইউজ করতে পারবো। তাহলে এখানে প্রদত্ত সম্পর্কটা খাটছে 2টা 1-এর থেকে বেশি আছে, তাহলে এই সম্পর্কটা আমরা সরাসরি এখানে ইউজ করব। কিন্তু যদি এরকম না হয়, প্রদত্ত সময়টা যদি কম থাকতো, t যদি t0 হতো, তাহলে এই পার্টটার আর দরকার পড়তো না, শুধু এটাই উত্তর হয়ে যেত। e² / 2a করলেই উত্তর চলে আসবে। তখন এই পার্টটার আর দরকার পড়বে না। যদি এই সম্পর্কটা হয় t t0 যদি হয় তাহলে এটা ইউজ করতে হবে না, শুধু d = হবে u²/2a, উত্তর মিলে যাবে। এখানে যেহেতু t0 1 সেকেন্ড, হাফ সেকেন্ড যদি বলতো যে হাফ সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে t এর মান এগুলো বের করে আমরা শুধু এখানে u²/2a করতাম, তখন উত্তর হতো ইউ মানে 2, 2 × 4, আর এটা 2 × 4, তার মানে 1 হতো অতিক্রান্ত দূরত্ব। এখানে যদি হাফ বসাই, অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 1/4, সরণ কত হচ্ছে? 1/4, আর এখানে হাফ বসালে 2 হবে না, তা সরণ অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। কিন্তু যেহেতু শর্তটা এখানে t > t0, তাহলে গোটা সম্পর্কটাই আমরা ইউজ করব। তাহলে ডি কত হবে? ডি হবে
-2 স্কোয়ার বাই 2 ইন্টু 2, কারণ এ মানে 2, প্লাস হাফ এ মানে 2 আর টি মানে 2 মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 4 4 1 হচ্ছে, আর 2 2 2 2 কেটে যাচ্ছে, এটা 1, তাহলে এখানে 1 হচ্ছে, মানে 2। 4 সেকেন্ড সময় তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 মিটার, কিন্তু সরণ হচ্ছে কি কোথাও ভুল হলো মনে হয় নাকি? 2 দুগুণে 4 আর 2a, 2 দুগুণে 4, ইউর মান তো 2, হাফ এ টি মাইনাস টি জিরো স্কোয়ার, স্কোয়ার টু এ হাফ এ টি স্কোয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে। কারণ ওর 4 আগে একটা ছিল, এটা কিন্তু প্রাথমিক সরণ, এটাকে আমরা ধর্তব্যের মধ্যে ধরবো না, এই কারণে রেজাল্টটা অন্যরকম আসছে। এটা যদি না থাকতো তাহলে এখানে কিন্তু 4 আসতো, সরি 0 আসতো। 2 সেকেন্ড সময়ে কণার সরণ হতো 0। যেহেতু এটা একটা প্রাথমিক সরণ, এটা S0 প্রাথমিক সরণ আছে, ওই প্রাথমিক সরণটাকে যদি হিসাবে না রাখি তাহলে 2 সেকেন্ড সময়ে ওর হচ্ছে কত? 0। এটা প্রাথমিক সরণের জন্য এটা আসছে না, কিন্তু অ্যাকচুয়ালি ওর অতিক্রান্ত দূরত্ব হবে 2 মিটার। আর যদি 4টা যদি প্রথম থেকে হিসাব করি তাহলে 4 যোগ 2 6 উত্তর হবে। আশা করি বোঝা গেল কি না? আরেকবার বলছি, যদি 2 বসায় টি এর মান সরণের সম্পর্কে, তাহলে 2 সেকেন্ডের সময় সরণ হচ্ছে 4, মানে প্রাথমিক সরণটাই হচ্ছে ওর সরণ। এটা যদি না থাকতো তাহলে 0 হতো। কিন্তু আমরা এটা এভাবে করে দেখলাম যে দূরত্ব হচ্ছে 2 সেকেন্ড সময় 2 মিটার, কিন্তু ওর 4 মিটার একটা আগেই ছিল সরণ, মানে দূরত্ব ছিল, তাহলে 4 যোগ 2 6 হবে অতিক্রান্ত দূরত্ব। আর যদি 4টা না থাকতো তাহলে 2 হতো। এবার দেখো একটা আর প্রশ্ন দিচ্ছি যে একটি কণা ইউ প্রাথমিক বেগ সহ যাত্রা শুরু করে এ ত্বরণে চলতে লাগলো টি সময় পরে কণার বেগ হলো ভি। তাহলে একটি কণা, যাই হোক এখানে কণাটা ছুটে গেছে, একটি কণা ইউ প্রাথমিক বেগ সহ যাত্রা শুরু করে এ ত্বরণে চলতে লাগলো, টি সময়ে কণার বেগ হলো ভি হয়েছে। তাহলে শূন্য থেকে টি সময়ের মধ্যে কণার গড় বেগ কত ছিল? প্রশ্নটা বোঝার চেষ্টা করো। একটি কণা ইউ প্রাথমিক বেগ সহ যাত্রা শুরু করে
এ ত্বরণে মানে এ সুষম ত্বরণে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন চলতে লাগলো, টি সময় কণার বেগ হলো ভি। তাহলে ওই যে 0 থেকে টি সময় কণাটা চলেছে, ওই সময়ের মধ্যে কণার গড়বেগ কত ছিল, মানে কত গড়বেগে গেছে। আমরা জানি যে যদি সুষম বেগে না যায়, সমবেগে যদি না যায়, তাহলে একটা গড়বেগের ধারণা থাকে। আর এটাও আমরা জানি যে গড়বেগ ভি বার সমান হচ্ছে মোট সরণ বাই মোট সময়। খুব সহজ ব্যাপার। এখন দেখো, ও প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, আর বেগ হয়েছে পরে গিয়ে টি সময় পরে বেগ হয়েছে ভি। তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে? ভি মাইনাস ইউ। আর ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান জানি বেগের পরিবর্তন বাই সময়, ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণ তার, মানে এই ত্বরণে চলছিল। এখন টি সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে, মোট সরণ কত হবে, টি সময়ের মোট সরণ কত হবে সেটা আমরা জানি। টি সময় মোট সরণ এস ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে টি সময়ে তার যে ইউ থেকে ভিতে হয়েছে এবং ত্বরণ হয়েছে এটা, তাহলে ওর মোট সরণ কত হয়েছে, এটা হয়েছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই সম্পর্কটাতে আমরা বসাবো এগুলো মানগুলো, ত্বরণের মান আর এস, এটা বসাবো এখানে, তাহলে গড়বেগ পাবো আমরা। তো বসিয়ে দেখি, তাহলে মোট সরণ কত হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা মোট সরণ। আর মোট সময় কত লেগেছে, কারণ তো স্থির অবস্থা 0 সময় যাত্রা শুরু করেছিল, আর টি সময় পরে তার বেগ হয়েছিল ভি, তাহলে মোট সময় লেগেছে টি, এই যে টি। এটা ভাগ করলে ভি বার কত আসছে, ভি বার আসছে, টি কেটে গেল, তাহলে ইউ থাকছে প্লাস হাফ এটি, এটা থাকছে তার গড়বেগ। তাহলে ইউ প্লাস হাফ অফ এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তো এটা করলে আমরা পাবো অবভিয়াসলি ইউ প্লাস ভি বাই 2। তাহলে এই গড়বেগেও গিয়েছিল ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ প্রাথমিক বেগ আর অন্তিম বেগ এই দুটার গড় ইউ বাই ভি। তার মানে দাঁড়ালো ব্যাপারটা এরকম যদি যায়, এ থেকে বিতে গেল, এখানে ইউ বেগ ছিল, এখানে হলো ভি বেগ, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় বেগ ছিল ভি বার সমান ইউ প্লাস ভি বাই 2। কিন্তু এটা এরকম যদি হতো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতো, স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল টু 0, তাহলে শুধু হতো হাফ ভি বাই 2, মানে ভি বাই 2 গড় বেগে গেছে, কারণ 0 থেকে তার বেগ হয়েছে ভি, তাহলে একেবারে তার গড় বেগ হবে তাহলে ভি বাই 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ইউ প্লাস ভি বাই 2। দেখো, একমাত্রিক গতির একটা ভালো উদাহরণ হচ্ছে উল্লম্ব গতি, অর্থাৎ কোনো বস্তু যখন নিচে পড়ে বা নিচ থেকে যখন আমরা উপরে ছুড়ে দিই তখন তাকে উল্লম্ব গতি বলা হয়। আর উল্লম্ব গতির ক্ষেত্রে সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, এটা একমাত্রিক গতির খুব ভালো উদাহরণ। তো একমাত্রিক গতির কিছু অঙ্ক করার সময় আমরা প্লাস মাইনাস কোঅর্ডিনেটগুলো ধরতে হবে, সেটা আমি একটু বলে দিচ্ছি। মনে করো আমাদের এটা হচ্ছে ভূমি, এখানে একটা টাওয়ার আছে, এত উঁচু একটা টাওয়ার, এরকম টাওয়ার আছে। তো টাওয়ারটা
এই টাওয়ারটা হাইট হচ্ছে এইচ, হাইট। এই টাওয়ারটা থেকে একটা বস্তুকে যদি উপরে ছুড়ে দেওয়া হয়, এরকম করে ছুড়লো ইউ বেগে, তো উপরে উঠে যদি ও মাটিতে পড়ে, ছাদে না পড়ে এরকম করে যদি উপরে উঠলো মাটিতে পড়ে, তাহলে তার মোট সরণ কত হবে? কারণ মোট সরণ হবে এইচ। তার কারণ হচ্ছে এ যদি এখান থেকে এক্স উপরে উঠে, তাহলে এক্স নিচে নামবে, আবার তারপরে নামবে আবার এইচ। তাহলে এখান থেকে যখন হিসাব করব, এই জায়গা থেকে, ধরো প্রশ্নে বলেছে যে একটা টাওয়ারের মাথা থেকে একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হলো, কত সময় পরে মাটিতে পড়বে? সময় বের করতে বলেছে, কত সময়। তাহলে এটা নিশ্চয়ই তার সরণ কত হবে আগে বের করব। তাহলে মনে করো উপরে উঠেছিল এখান থেকে এক্স, আর নিচে তাহলে কত নামবে? এক্স। তখন আমরা সময় বের করার সময় যেখান থেকে আমরা ছুটছি সেটাকে নির্দেশ তল বলবো, রেফারেন্স লেভেল, মানে সেখানে মূলবিন্দু ধরবো। তার সাপেক্ষে ঊর্ধ্বমুখীটাকে আমরা যদি ধনাত্মক বলি, তাহলে নিচের দিকটা বলবো ঋণাত্মক, অথবা নিচের দিকটাকে যদি ধনাত্মক বলি তাহলে উপর দিকটা হবে ঋণাত্মক, যেটাই আমরা ধরতে পারি। তো আমরা উপরের দিকটাই ধনাত্মক ধরলাম, তাহলে নিচের দিকটা হবে ঋণাত্মক। তাহলে কি হবে? মোট সরণ কত হবে? উপরে উঠেছে, এই সরণটা তাহলে পজিটিভ হবে। তাহলে মোট সরণ পজিটিভ এক্স, আর নিচে নামছে মানে নেগেটিভ এক্স, আর নিচে নামছে মানে নেগেটিভ এইচ। তাহলে মোট সরণ তার হচ্ছে মাইনাস এইচ। ওই কারণে বললাম আসলে এখান থেকে যদি আমরা উপরে ছুড়ি তাহলে অ্যাকচুয়ালি তার মোট সরণ হবে এইচ। তো নিচের জন্য এটা মাইনাস এইচ হলো। এবার আমরা কি জানি সূত্র? আচ্ছা, এটা আর ইউ কত হবে? প্রাথমিক বেগ অবশ্যই পজিটিভ ইউ হবে, কারণ ঊর্ধ্বমুখীটা আমরা পজিটিভ ধরেছি। আর অভিকর্ষজ ত্বরণ কত হবে? যেহেতু উপর দিকটা আমরা পজিটিভ বলছি কিন্তু ত্বরণ নিচের দিকে, তাহলে এটা হবে মাইনাস জি। কারণ উপর দিকে হচ্ছে পজিটিভ, তাহলে জি এর দিকটা নিচের দিকে, তাহলে এটা অবশ্যই মাইনাস জি হবে। এবার আমরা এই সূত্রটা ব্যবহার করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস কত হচ্ছে? মোট সরণ মাইনাস এইচ টু ইউটি, আর এখানে জি এর জায়গায় বসাবো জি, তাহলে মাইনাস জি, ফলে এটা হচ্ছে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই যে একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্ক দেখা যাচ্ছে টি এর দ্বিঘাত সমীকরণ। তাহলে টি এর দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করি আমরা, তাহলে টি এর মানটা অবশ্যই পেয়ে যাব। তো টি এর মানটা বের করতে গেলে কী করবে? আমরা ইকুয়েশনটাকে সাজিয়ে নিই, তাহলে হবে হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস এইচ ইকুয়াল টু 0, বা জিটি স্কোয়ার মাইনাস 2 ইউটি মাইনাস 2h ইকুয়াল টু 0। এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সঙ্গে তুলনা করে যদি সমাধান করি, বীজ বের করি, তাহলে বীজটা পাবো এভাবে, রুট টি ইকুয়াল টু পাবো মাইনাস বি, বি এর জায়গায় আছে মাইনাস 2u, তাহলে মাইনাস বি আমরা জানি
এটার সমাধান কত হবে এটা জানি আমরা, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমরা জানি। তাহলে টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি মানে 2u প্লাস মাইনাস বি স্কোয়ার, বি মানে তো মাইনাস 2u, তাহলে এর স্কোয়ার মানে 4u স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে জি, সি মানে 2h, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, প্লাস হবে আর 4ac মানে 8gh বাই 2a, 2a মানে হচ্ছে এখানে a মানে g, 2g। তাহলে এটা হচ্ছে টি এর মান। এটাকে যদি আমরা একটু ভালো করে সলভ করি তাহলে দেখতে পাবো এরকম যে 2u বাই 2g প্লাস মাইনাস 1/2g, আর এখানে কত কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে 4 কমন নিই, 4 কমন নিলে ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2gh থাকছে, আর 4টা রুটের বাইরে চলে আসলে হবে 2 ইউ স্কোয়ার প্লাস 2gh, এই যে এটা। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে ইউ বাই জি প্লাস মাইনাস 2 কেটে যাচ্ছে, আর এখান থেকে ইউ কমন নিয়ে নিই, আরও 2 কেটে যাচ্ছে, তাহলে ইউ কমন নিলে হচ্ছে ইউ বাই জি, তাহলে এখানে কত থাকছে 1 প্লাস 2gh বাই ইউ স্কোয়ার, এটা থাকছে। তাহলে টি সমান দাঁড়াচ্ছে ইউ বাই জি কমন নিই, ইউ বাই জি কমন নিলে এখানে থাকছে কত 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 2gh বাই ইউ স্কোয়ার, এটা থাকছে। দেখো টি এর দুটো মান আসতে পারে, ধনাত্মক মানটা আমরা নেব, ঋণাত্মক মানটা আমরা নেওয়ার দরকার। এটা যদি বড় হয়ে যায় তাহলে এটা ঋণাত্মক আসবে, টি ঋণাত্মক সম্ভব নয়, তার মানে এটা অ্যাকচুয়ালি প্লাস। তাহলে এভাবে আমরা টি এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। এইবার দেখো একই সঙ্গে একটা বাড়ির ছাদ থেকে একটা বস্তুকে এই দিকে ছুড়া হলো, এই বস্তুটাকে, এটা এ বস্তু মনে করা যাক, আর একটা বস্তুকে এই দিকে ছুড়া হয়েছে, এই বস্তুটা মনে করো বি বস্তু, আর একটা বস্তুকে নিচের দিকে ফেলা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, এটা সি বস্তু। একই সঙ্গে মনে করো 3টা পাথরের টুকরা সমান, একটা উপরের দিকে ইউ বেগে ছুড়া হচ্ছে, ইউ বেগে, আর এটাকেও ইউ বেগে ছুঁড়েছে এদিকে, আর এটাকে ছেড়ে দিয়েছে, মানে রিলিজ করেছে, একে ড্রপ করেছে, ছেড়ে দিয়েছে, মানে একে কোনো প্রাথমিক বেগ দেয়নি, ছেড়ে দিয়েছে, প্রাথমিক বেগ তাহলে 0। এরকম যদি হয় তো বলছে যে কোন বস্তুটা বেশি বেগে মাটিতে আঘাত করবে। ধরো মাটিতে আঘাত করার বেগ এটার যদি ভিএ হয়, আর এটা যদি ভিবি বেগে মাটিতে আঘাত করে, এটা যদি ভিসি বেগে মাটিতে আঘাত করে, তাহলে নিচের সম্পর্ক কোনটা ঠিক হবে? আবার বলছি, এই যদি ভিবি বেগে মাটিতে আঘাত করে, ভিএ বেগে, এটা যদি ভিবি বেগে আঘাত করে, এটা যদি ভিসি বেগে আঘাত করে, তাহলে কোন বস্তুটা মাটিতে বেশি বেগে আঘাত করবে? অর্থাৎ
এদের মধ্যে কি এটা সম্পর্ক হবে যে ভিএ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভিসি, না এটা হবে ভিএ গ্রেটার দেন ভিবি ইকুয়াল টু ভিসি? না এটা হবে ভিবি গ্রেটার দেন ভিএ ইকুয়াল টু ভিসি? না এটা হবে ভিএ গ্রেটার দেন ভিবি গ্রেটার দেন ভিসি? কোন সম্পর্কটা সঠিক হবে? তাই এটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে এরকম জানব যে কোনো বস্তুকে আমরা যখন ছুরি উপরের দিকে ইউ বেগে যদি ছুরি বস্তুটাকে, যে বেগে ছুড়ব উপরে যত উঠবে তার বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে, এক সময় কিছুক্ষণের জন্য বেগটা স্থির হবে, তারপরে আবার ডাউনওয়ার্ড দিকে যাবে, কারণ অভিকর্ষজ ত্বরণের জন্য নিচের দিকে নামবে, আবার নামবে, নামতে নামতে মাটিতে আবার ইউ বেগে আঘাত করবে। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা কোনো বেগে ছুড়ি, যে বেগে ছুড়ব ওকে যখন আঘাত করবে সেই বেগে ওকে আঘাত করবে। অর্থাৎ কোনো বিন্দুতে মনে করো যাত্রাপথের উপরে ওঠার সময় বি বিন্দুতে এর বেগ ছিল ভিবি উপরে ওঠার সময়, তাহলে নামার সময় ওই বিন্দুতে বেগ হবে ভিবি, শুধু দিকটা উল্টো দিকে হবে, ওঠার সময় উপরের দিকে, নামার সময় নিচের দিকে। উপরে ওঠার সময় উত্থানকালের সময় কোনো বিন্দুতে ওর যা বেগ হবে নামার সময়ও ওই বিন্দুতে তার বেগ তাই হবে, এটা মনে রাখার বিষয়। তাহলে এটা যখন পড়ছে তাহলে এর প্রাথমিক বেগ কত? 0। এটা যখন এই দিকে যাচ্ছে তাহলে এই দিকের কোনো বেগের উপাংশ নাই, তাহলে এই দিকে প্রাথমিক বেগ 0, তাহলে এও 0 বেগে পড়ছে আর এও 0 বেগে পড়ছে, ফলে অবশ্যই ভিবি ইকুয়াল টু ভিসি হবে। তাহলে ভিবি ইকুয়াল টু ভিসি হবে। তাহলে এই দুটোর মধ্যে একটাই ঠিক হবে, এই দুটো কখনো ঠিক হবে না। আশা করি বোঝা গেল যে এ তো ছেড়ে দিয়েছে একে, তাহলে প্রাথমিক বেগ 0, আর এটা যদি এদিকে আছে, এদিকে বেগের কোনো উপাংশ নাই, লম্ব দিকে কোনো উপাংশ থাকে না বেগের, বা কোনো বস্তু কোনো কিছুর লম্ব দিকে উপাংশ থাকে না, তাহলে এদিকে উপাংশ 0, যেহেতু এদিকে উপাংশ 0 তাহলে এদিকের কোনো বেগ নেই, তাহলে এও প্রাথমিক বেগ নিয়ে নিচের দিকে পড়ছে 0 বেগে, তাহলে এই দুটা যেহেতু 0 বেগে পড়ছে তাহলে এরা এখানে আর সমান দূরত্ব অতিক্রম করছে, ফলে তাদের বেগ সমান হবে, ভিবি ইকুয়াল টু ভিসি হবে। কিন্তু দেখ এ যখন ইউ বেগে উপরে ছুড়েছিলাম ঠিক এখানে আসার পথে নিচের দিকে বেগ হবে ইউ, অর্থাৎ এর নিম্নমুখী একটা বেগ ইউ থাকবে, তাহলে এ বেশি বেগে আঘাত করবে, কারণ এখানে যদি এইচ দূরত্ব অতিক্রম করে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আঘাত করার বেগ এখানে ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এই দুটোর ক্ষেত্রে ইউ 0, ফলে এদেরকে হচ্ছে 2gh করে, আর এটা যেহেতু ইউ বেগে পড়ছে তাহলে এটা হবে। তাহলে এই সম্পর্কটা সঠিক হবে, ভিএ গ্রেটার দেন ভিবি ইকুয়াল টু ভিসি। এইবার দেখা যাক একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, একটি পাথরের টুকরোকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে
করলে টি সময়ে সর্বোচ্চ এইজ উচ্চতা আরোহণ করে। একটা পাথরের টুকরোকে ঊর্ধ্বে যদি নিক্ষেপ করা যায় উপরের দিকে, তাহলে ক্যাপিটাল টি সময়ে কি উঠছে, সর্বোচ্চ এইজ উচ্চতা আরোহণ করে। উপরে যে উঠে কোনো বস্তু, যখন উপরে ওঠে কোনো বস্তু, ধরো এখানে এইজ উচ্চতা এটা উঠছে, এই এইজ উচ্চতা উঠতে যে সময় লাগে তাকে উত্থানকাল বলে। এটা হচ্ছে উত্থানকাল, টাইম অফ এসেন্ট, এটা হচ্ছে উত্থানকাল। আবার যখন নিচে পড়বে, ও এরকম নিচে পড়বে, তখন যে সময়টা লাগে তাকে পতনকাল বলা হয়। যদি বায়ুর বাধা না থাকে, বায়ুর বাধা না থাকলে, বায়ুর বাধা না থাকলে, বায়ুর বাধা না থাকলে উত্থানকাল সমান পতনকাল হবে। বায়ুর যদি বাধা না থাকে, তাহলে উঠতে যা সময় লাগবে একটা নির্দিষ্ট উচ্চতা, ওখান থেকে পড়তেও আবার সেই সময় লাগবে। যেমন এখানে উঠতে সময় লাগছে টি, এই উচ্চতা উঠতে, তাহলে ওই পড়তেও অবশ্যই টি সময় লাগবে। উত্থানকাল আর পতনকালকে টি সময় সমান হবে। আর উত্থানকাল আর পতনকাল এই দুটার যোগফল সমান হচ্ছে উড্ডয়নকাল, এই টাইম অফ ফ্লাইট। উড্ডয়নকাল, উড্ডয়নকাল সমান হচ্ছে উত্থানকাল প্লাস পতনকাল। কিন্তু যদি বায়ুর বাধা থাকে, তাহলে উত্থানকাল আর পতনকাল সমান হবে না। বায়ুর বাধা থাকলে উত্থানকাল কম হবে, পতনকাল বেশি হবে। বায়ুর বাধা থাকলে, বায়ুর বাধা থাকলে উত্থানকাল লেস দেন হবে পতনকাল। অর্থাৎ উঠতে কম সময় লাগবে, পড়তে বেশি সময় লাগবে। তার একটা নির্দিষ্ট উচ্চতা উঠতে তার বেশি সময় লাগবে, ওখান থেকে পড়তে তার উঠতে কম সময় লাগবে আর পড়তে বেশি সময় লাগবে। তখন এটা হবে উত্থানকাল লেস দেন পতনকাল, যদি বায়ুর বাধা আমরা হিসেব করি। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা তোমরা একটু ভেবে দেখবে। আর যদি না পাও তো অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8145737373। যতটা সম্ভব উত্তর দেবো আমি। তাহলে উত্থানকাল লেস দেন পতনকাল হবে। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, যে ধরো এখান থেকে এখানে উঠতে 10 সেকেন্ড সময় লেগেছে, তার এখান থেকে সর্বোচ্চ তো উঠছে 10 সেকেন্ড সময় লাগেছে, তাহলে শেষ 3 সেকেন্ডে যতটা উঠবে, তো প্রথম 3 সেকেন্ডে ততটাই নামবে, নামার সময়। সোজা কথা, শেষ টি সেকেন্ডে যতটা উঠবে ও, তাহলে প্রথম টি সেকেন্ডে ততটাই নামবে। কারণ উত্থানকাল আর পতনকাল সমান বায়ুর বাধা না থাকলে। ফলে বায়ুর বাধা যদি না থাকে, তাহলে শেষ, মনে করো এখানে 20 সেকেন্ডে উপরে উঠেছে, তো শেষ 6 সেকেন্ডে যতটা উপরে উঠেছে, তাহলে প্রথম 6 সেকেন্ডে ততটাই নিচে নামবে।
এটা মনে রাখতে হবে, এটা খুব ট্রিক্স। নিট, জেই বা আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে তার জন্য এটা একটা ট্রিক্স। শেষ সেকেন্ডে যতটা উঠবে, শেষ 30 সেকেন্ডে যতটা উঠবে, প্রথম 30 সেকেন্ডে ততটাই নামবে। তো এইবার তাহলে আসল প্রশ্নটা আমি করি এগুলো বোঝার পর। একটি পাথরের টুকরোকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে টি সময়ে সর্বোচ্চ এজ উচ্চতা আরোহণ করে। তাহলে টি সময়ে যদি পাথরটি এইচ উচ্চতা উঠে তবে এইচ ও এইচ এর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি? এখন আমরা ধরলাম যে টি সময়েও এইচ উচ্চতা উঠছে, তাহলে এইচ আর এইচ এর মধ্যে সম্পর্ক কি হবে? দেখো, এখান থেকে এটা হচ্ছে এইচ, এই জায়গাটা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ, সর্বোচ্চ উচ্চতা উঠেছে এটা, আর সময় লেগেছে ক্যাপিটাল টি। তো মনে করি এইটুকু জায়গা ও স্মল টি সময় উঠেছে, এইটুকু জায়গা, এটা হচ্ছে এইচ, স্মল এইচ, কারণ এই জায়গাটা স্মল টি সময় উঠেছে। তাহলে এই জায়গাটা উঠতে কত সময় লেগেছে তার? নিশ্চয়ই এই জায়গাটা উঠতে সময় লেগেছে টি মাইনাস টি, এত সময় লেগেছে, কারণ মোট উচ্চতাটা তো এইচ আর স্মল টি সময় অতটা উঠেছেও। তাহলে এইটুকু, মানে আমরা যদি এটাকে ও পয়েন্ট বলি, এটা এ পয়েন্ট বলি, এটা বি, তাহলে বি থেকে এতে উঠতে ওর কত সময় লেগেছে? টি মাইনাস টি। এটা নিশ্চয়ই লাগবে, কারণ মোট সময় লেগেছে টি, আর এখান থেকে এখানে টি সময় উঠেছে, তাহলে এখান থেকে এখানে উঠেছে টি মাইনাস টি সময়। তা আমি বলেছিলাম এই সময় যতটা উপরে উঠবে ঠিক এই সময় ততটাই নিচে নামবে। তাহলে নিচে যদি নামে এই সময়, তাহলে যে উচ্চতাটা উঠেছে এটা কত? এটা হচ্ছে এইচ মাইনাস এইচ, এই উচ্চতাটা, গোটা উচ্চতাটা তো এইচ, তাহলে এইটুকুটা হচ্ছে এইচ, তাহলে এইটুকু উচ্চতা কত হচ্ছে? এইচ মাইনাস এইচ। তাহলে নিশ্চয়ই এই সময়ে এই উচ্চতা নিচে নেমেছে। তো নিচে নামার ক্ষেত্রে আমরা কি জানি? এইচ সমান হাফ জিটি স্কোয়ার, এই সমীকরণটা আমরা জানি নিচে নামার ক্ষেত্রে। তাহলে আমি যে সময়ে এই উচ্চতা উঠেছে ঠিক ওই সময় এই উচ্চতা নামবে। তাহলে আমরা লিখতে পারি এইচের জায়গায় রিপ্লেস করব এটা দিয়ে এইচ মাইনাস এইচ, এইচ মাইনাস এইচ ইকুয়াল টু তাহলে হবে হাফ জি জি, আর টি এর জায়গায় কী হবে? টি মাইনাস টি, টি মাইনাস টি তার স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু আসবে এইচ মাইনাস হাফ জি টি মাইনাস টি তারপরে। এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস হাফ অফ জি টি মাইনাস টি। এটা হচ্ছে নির্ণেয় সম্পর্ক। এইভাবে যদি আমরা করি তো খুব সহজে করা যাবে, অন্যভাবেও এটা করা যাবে, তাহলে সেখানে অনেক জটিলতা আসতে পারে, সময়টা বেশি লাগবে। তাহলে আশা করি এই সমস্যাটা বুঝতে পারছো, আরও ভালোভাবে চেষ্টা করবে।
ধরো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এরকম একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকে একটা বস্তুকে যদি নিচের দিকে ছোড়া হয়, ইউ বেগে যদি নিচে ছড়া যায়, তাহলে সময় লাগে t1। আর এটাকে যদি উপরের দিকে ছোড়া হয় হতো ইউ সমান বেগে, তাহলে সময় লাগতো t2 নিচে পড়তে। যদি সরাসরি নিচের দিকে ছুড়ে দেয় তাহলে নিচে পড়তে সময় লাগে t1, আর যদি উপরে ছুটতে ইউ বেগে তবে নিচে t2 সময় পড়তো। কিন্তু যদি পাথরটাকে ছেড়ে দেওয়া হতো এখান থেকে, তাহলে যদি টি সময় পড়ে, এটা পাথরটা ছেড়ে দিলে, তাহলে এদের মধ্যে সম্পর্ক অবশ্যই হবে টি ইকুয়াল টু √t1 t2। এটা একটা ট্রিক্স, এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারবো। মনে করো একটা পাথরকে নিচের দিকে যদি ছোড়া যায় তাহলে 4 সেকেন্ডে নিচে পড়ে। কত সেকেন্ডে? 4 সেকেন্ডে, মানে t1 সমান হচ্ছে 4 সেকেন্ড। কিন্তু পাথরটাকে যদি উপরে ছোড়া হতো ওই একই বেগে, তাহলেও মনে করো 9 সেকেন্ডে নিচে পড়তো, তাহলে t2 ইকুয়াল টু হচ্ছে 9 সেকেন্ড। কিন্তু যদি পাথরটাকে ছেড়ে দিতাম তাহলে কত সময় পড়তো নিচেও? নিশ্চয়ই ওই সময়টা t ইকুয়াল টু হতো √4 × 9, তার মানে 6 সেকেন্ড। তার মানে 6 সেকেন্ডেও নিচে পড়তো। এবার একটা গ্রাফ থেকে দিই তোমাদের, যে গ্রাফ আমি শিখিয়েছিলাম সেটা কতটা বোঝা গেছে। মনে করো একটা গ্রাফ আছে এইভাবে, এদিকটা ভি আর এদিকটা হচ্ছে এক্স। এটা কিন্তু ভিটি গ্রাফ নয়, এটা হচ্ছে বেগ দূরত্ব গ্রাফ। এই গ্রাফ হয়তো করায়নি, কিন্তু কোনো ব্যাপার না। বেগ দূরত্বের একটা গ্রাফ আছে। মনে করো গ্রাফটা এরকম দেওয়া আছে, এই কোঅর্ডিনেটটা দেওয়া আছে, এটা হচ্ছে x0, এটা হচ্ছে v0। বলছে এর ত্বরণ সময় লেখচিত্রটা কেমন হবে। একটি কণার vx লেখচিত্র উপরে দেওয়া হলো, কণাটির ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। এটা হচ্ছে কোশ্চেন, লেখচিত্র অঙ্কন করো। কণাটির ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো আমরা এখানে vx0 দেওয়া আছে, তো এখান থেকে ত্বরণ সময় লেখচিত্র আঁকবো। তো আমরা এই যে y = mx + c, এটা যদি সরলরেখার সমীকরণ, কিন্তু এখানে নেগেটিভ, নতিটা নেগেটিভ, বুঝতেই পারছো, কারণ এটা হচ্ছে নতিকোণ, নেগেটিভ নতি। তো এমটা নেগেটিভ হবে। সি কত হবে এখানে? সি সমান হচ্ছে v0, এটা বুঝতে পারছি। আর এম কত হবে? এম হচ্ছে মাইনাস করলে কি আসবে? v0/x0, লম্ব বাই ভূমি, ট্যান থিটা। এম মানে হচ্ছে ট্যান থিটা, তাই লম্ব বাই ভূমি, কিন্তু নেগেটিভ, কারণ এটা 135 ডিগ্রি। সরি, এটা একটা কিছু হবে স্থূলকোণ, তাহলে এটা কত হবে? এটা যে থিটা ধরি হবে, তাহলে ট্যান থিটা হচ্ছে -v0/x0।
তাহলে এম হচ্ছে মাইনাস ভি জিরো বাই এক্স জিরো। তাহলে এই ভি আর এক্সের মধ্যে কি সম্পর্ক আছে? তাহলে ওয়াইয়ের জায়গায় আছে ভি আর এক্সের জায়গায় আছে এক্স জিরো। তাহলে অবশ্যই এই সম্পর্কটা হবে ভি ইকুয়াল টু এম এর জায়গায় কত হবে ভি জিরো বাই এক্স জিরো মাইনাস ভি জিরো বাই এক্স জিরো, আর এখানে কত আছে এক্স, এক্স আর প্লাস সি মানে হচ্ছে ভি জিরো। এটা তাহলে ভি আর এক্সের মধ্যে নির্ণেয় আমরা সম্পর্ক পেলাম। এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে এ পাবো, কারণ এ ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ডিএক্স। তাহলে এটাকে যদি ডিভি বাই ডিএক্স করি, ডিভি বাই ডিএক্স করি, ডিভি বাই ডিটি করি, তাহলে হচ্ছে মাইনাস ভি জিরো বাই এক্স জিরো ডিএক্স বাই ডিটি। এটা তো কনস্ট্যান্ট বলে এটা জিরো হয়ে যায়, প্লাস জিরো পার্ট হয়ে যাবে। তাহলে এখানে এ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ভি জিরো বাই এক্স জিরো, আর ডিএক্স বাই ডিটি আবার ডিএক্স বাই ডিটি কত? ডিএক্স বাই ডিটি ভি, তার মানে ভি। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি জিরো বাই এক্স জিরো, আর ভি মানে আবার কত? এই যে এটা। তাহলে এখানে আমরা এটা বসাবো মাইনাস ভি জিরো বাই এক্স জিরো এক্স প্লাস ভি জিরো। তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ভি জিরো বাই এক্স জিরো, ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো স্কোয়ার এক্স। ত্বরণ সময় হবে না, ত্বরণ দূরত্ব। ত্বরণ দূরত্ব লেখচিত্রে আঁকতে হবে। তাহলে ভি জিরো বাই এক্স জিরো এক্স মাইনাস ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করলে সিটা হচ্ছে নেগেটিভ ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো। ফলে ত্বরণ সময় লেখচিত্রটা, ত্বরণ দূরত্ব লেখচিত্র এরূপ হবে। এদিকটা এক্স, এদিকটা ভি। নতি ধনাত্মক আছে কিন্তু সি নেগেটিভ, মানে এরকম হবে। এটা তো ভি নয়, ভুল, এক্স, এ এক্সটা এরকম। তাহলে এই যে এটা ছেদিতাংশ, এটা যে হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে ভি মাইনাস ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো। তাহলে ত্বরণ দূরত্ব লেখচিত্রটা এরকম আমরা পাচ্ছি। ফলে একটা লেখচিত্র দেওয়া থাকলে আরেকটা লেখচিত্র আমরা আঁকতে পারবো, তার প্রয়োজনীয় সম্পর্ক যদি আমরা বের করতে পারি। তো এই গ্রাফগুলোর খুব ইম্পর্টেন্ট আছে হায়ার অর্ডার থিঙ্কিংয়ে যেতে গেলে। তো ঠিক আছে, আজকের মতো একমাত্রিক গতি শেষ হলো। আমি এরপরে ভেক্টর আরম্ভ করব। আর আমার পরিচয় তোমরা জানো, আমি মালদা রেল স্কুলের টিচার জাকির হোসেন। সবাই ভালো থাকো।